আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে। একটু দূরে আদনান রাগে বসে পড়ছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব দমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব। মনে রাখিস, তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার মুখ থমথমে দেখে শালুকের আরও ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, কষে দুটে থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হয়েছে একটা। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হয়নি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছ, তেমনটা তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলে চেয়ারে বসে আশা মিটিমিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না কোনো মতেই। তাহলে সব পাশ করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ বড়া উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমনটা হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল। আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকেই চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফা কোনো জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই, তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলমলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলা নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বোঝাতে পারবো। এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে না হয় আমাকে প্রত্যাখ্যান করেছে। আর যদি এই কথাটা না বলতাম তাহলে সারা জীবন আমার আফসোস থেকে যেত এই ভেবে যে কোনো একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কী করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেওয়া শিখেছে দেখেছিস? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল। আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে। তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিশ্রে করলো, কেউ কি একবারও একটা কথাও বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমনও তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িতই তো ছিলাম না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন। বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরে নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে যায় তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। যেন শালুক নয়, একটা ক্রাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবু রক্ষা মাথায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পলকে এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে আসে। আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী দুটো মেয়েও এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। মধ্যবয়সী 3 জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো। তারপর পিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে। মহিলা 3 জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে যায়। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে। শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেলল। একজন অন্যজনকে পিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়েই কিছু বলেছে ওরা। হঠাৎ করেই শালুকের মন খারাপ হয়ে যায়। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতির 3 পিস পরে নেয়। সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা। আসতে নিতে ধ্রুব ধমক দিয়ে 3 জনকে উপরে পাঠিয়ে দেয়। সব নাস্তার টেবিলে এনে ধ্রুব উপরে গেল।
তারপর তিনজনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার, তোদের লজ্জা করে না? দেই দেই করে যে সেজেগুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যে তোদেরকেই দেখতে আসছে পাত্রপক্ষ। শালক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই, তোর কি খাতা নাই? হিজাবে এত আঁকিবুকি কেন করে রেখেছিস? শালক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিসেব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ার নিচ থেকে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতে শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহ, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না? সে নাকি অন্য কাউকেই ভালোবাসে। শাপলা বিছানায় উপর দপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না। আফিফা আপার এখন দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেল। আদনান আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ের পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ের পক্ষে যদি সব কিছু পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের পাকা কথা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতে আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, ব্যাককলের মতো যে খেতে বসে গেলি তুই, একবারও এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই কিনা নাচতে নাচতে খেতে বসে গেলি? আক্কেল কি হবে না তোর কোনো দিন? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন আবার কথা শুনিয়ে দিবে। আশার সামনে প্র্যাকটিস রক্ষা করাও এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা না খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ের বিয়ের কথা তো সবাই জানেই। শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা গড়নের একমাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে কখনো দেখেনি। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো সক্রিয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখব। আদনান হেসে বলল, পাগল হয়ে গেছে তুমি আশা? আমি আর লুঙ্গি? ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব। আমি নাকি এখন লুঙ্গি পরব? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে চলে যায়। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে যায়। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেলল হাজিবাজি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারল সে যে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পরেও যদি এক লাইন মুখস্থ করা না যায় তবে সে দায়ভার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফটা লিখেছে তাদের। তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলেই তো নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখল আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তার প্রকাশ করল না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে যায়। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাঁকড়ে দিয়ে ধ্রুব ভিতরে এলো। তারপর ব্যাগগুলো সবার সামনে রেখে আবার চলে যায়। দিবা হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর। ভিতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লিখে আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্যই হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখল ভিতরে লেখা। ধ্রুবর ঘরের দেওয়ালে আশার টি-শার্টে কে এসব লিখেছে তার কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠল এটা পড়ে। কে লিখেছে এটা? না, এ হাতের লেখা তো তার অচেনা।
বোকা শালক বুঝলই না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছেড়ে ফেলল। ধ্রুব শালকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছি, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসে বলল, জানিস আজকে কি হয়েছে? আমার কেশবতীর কথা বলেছি না তোকে? ওর জন্য হিসাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্যই কিনলাম। শালক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি পিছনে? শালক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখলো সেখানে লেখা আছে, গেলে শালক। শালকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? লাভ লেটার? শালক ঘামতে লাগলো। কি জবাব দিবে শালক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাপসি জপতে লাগলো শালক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব? তাকে তাকে ভেবেছে কবে? নিস্তব্ধ রাত। আফিফা ফুফিয়ে কেঁদেই চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। আফিফার কলিজা ছেড়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটু পছন্দ হয়নি। কেমন কেমন যেন লেগেছে লোকটাকে, শেয়ালের মতো দ্রুত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে সে চেয়েছে, যে জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো। সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো একটা কোণে। ধ্রুব ভাই সবসময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসত। খাবার টেবিলে সবার হাজারো আবদারের ভিড়ে জহির ভাই থাকতো একদম নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ে খেয়ে উঠে যেত। আফিফার মনে পড়ে আজ অবধি কোনো দিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো ভীষণ লজ্জা পেত। মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারো দিকে তাকিয়ে কথাও বলেনি। আদনান ভাই সবসময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে ঝগড়া করত। সবসময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ডাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখচোরা জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকত। আফিফার কিশোরী মন্ত জহির ভাইয়ের এই লাজুকতা, নীরবতা, মুস্কি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবেই। ভালোবাসা কি অত হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমে দরজায় টোকা পড়ল। চোখ মুখ মুছে দরজা খুলতে দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বলেন, আজকে তোর সাথে ঘুমাবো। বিয়ে হয়ে গেলে তো আর মামি একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না, তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয়। আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে। এজন্যই পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরেই আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে ওঠে। ভুল করছেন না তো তিনি? মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিকই আছে, তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন তিনি কিছু বুঝতে পারছেন না। একবার কি জহিরকে বলে দেখবেন? জহির ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো। নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে। পর মুহূর্তে মনে হলো নিজের কৃতকর্মের কথা। লিলিকে আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশ যেতে তিনিও তো মত বলতে ফেলেছেন। আদিবা বেগম মাথায় কাজ করছে না। মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠেছে সারা শরীর তার। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরের শুক্লপক্ষে চাঁদ উঠেছে। রূপলি আলোয় বেসে যাচ্ছে চারদিক। জহিরের ভীষণ মন খারাপ লাগছে। এরকম চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ হয়ে থাকে। জহিরের বাবা নাজিমুদ্দিন এরকম এক চাঁদনি রাতে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের। জহিরের তখন 12 বছর বয়স, নয়না 10 আর জাবির 7 বছরের। জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে। জহিরও ছুটে গেল। 3 দিন ধরেই তার জ্বর ছিল। নয়না দুহাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা। জহির আর জাবির যেতে জহিরকে বলেন, ভাই বোনেরে দেখে রাখো বাবা, আমার যদি কিছু হইয়া যায় মনে রাখো। তুমি সবার মাথার ছাতা হইয়া থাকুন লাগবো। তুমি রোদে পড়বা, বৃষ্টিতে ভিজবা, তবে মা আর ভাই বোন করে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে, তাগো যেন কষ্ট না হয়। আমার নয়নামার কথায় মাথার উপরে তোমার বটগাছের লাহান থাকুন লাগবো বাবা।
মরণের সময় পর্যন্ত মনে রাখো, আমার জীবনের সবচেয়ে আপন, আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা তোমার বোন ছিল। তারে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবো না। নিজের অজান্তেই জহিরের দুচোখ ভিজে গেল। কই, সে তো পারল না তার বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজের কানে শুনেছে, পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে। তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনান আর নয়নার ভালোবাসার কথা, এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে লিখেছিল। আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথাগুলো মনে পড়লেই। রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতে জহির বারান্দা থেকে রুমে আসে। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সেসব বুঝতে না দিয়ে হেসে বলল, "কি রে, এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো?" আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল। জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল। এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফা থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, "মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? বের হ আমার রুম থেকে।" আফিফা ফ্লোরে বসে পড়ে বলল, "কেন জহির ভাই, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার? আমি ভিখিরির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষে চাই জহির ভাই।" জহির কঠোর স্বরে বলে, "দেখ আফিফা, আমার এই ব্যাপারে কোনো আগ্রহ কখনো ছিল না। তোকে আমি কখনো সেভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে। আমার মনও তো তোকে চাইতে হবে। আমার মন এরকম কিছুই চায় না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাক। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না, বল?" আফিফা এগিয়ে যেতে নিলে জহিরের দিকে। জহির আরও দুপা পিছিয়ে গিয়ে বলল, "খবরদার আফিফা, কাছে আসবে না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার এক ফোঁটা ইন্টারেস্টও নেই। আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না। যা আমার রুম থেকে। কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে।" আফিফা কেঁদে বলল, "যাব না, আমি এখানেই থাকবো। এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব।" রুমের বাহিরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন। মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্য ব্যয়ে আফিফা মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই। বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরে জহির মাহির থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে নয়না একবার বলল, "একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই।" জহির হেসে বলল, "মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না। সেটা আমার নেই আফিফার জন্য। বড় মামির উপর রাগ হচ্ছে পরের ব্যাপার। জোর করে কি কিছু হয় বল?" সকালবেলায় শালক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুল যাওয়ার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুরবাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে। বাবা যে একটু নরম হলো সম্মতি দিতে যাবেন, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুববাই। কড়া গলায় শালককে জিজ্ঞেস করলো, "লাস্ট কবে স্কুল গিয়েছিস?" শালক জবাব দিতে পারল না। স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না তার। ফয়েজ আহমেদ সেই কথা শুনতে বললেন, "না না, তোর এক্সাম সামনে, এখন স্কুল যেতে হবে। তোর ওখানে যাওয়া চলবে না। বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে। এখন তুই স্কুল যা।" সেই থেকে শালকের মন খারাপ। শালক স্কুলে যাওয়ার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে এসেছে। ধবধবে ফর্সা আশার গায়ের রং। বাবা আমেরিকান হওয়ায় আশার বাবার গায়ের রং পেয়েছে তেমনি লাল চুল। দেখলে বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী। আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালক চলে গেল। একটা জাম কালার হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাক হয়ে যায়। আশার এই লোকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, "জানো, ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে। আমার তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি। শাপলা আমাকে পরিয়ে দিয়েছে। সুন্দর লাগছে না?" আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, "তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা।" আশাও মুচকি হেসে বলল, "তুমি তো কখনো আমাকে কিছু গিফট দাও না। আমেরিকা থাকতেও দেওনি, কখনো দেশেও দাওনি। অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট নিয়ে এসেছে। থ্যাংক ইউ ধ্রুব।" ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাওয়ায় মনোযোগ দেয়। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় মন ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে। ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে।
একটা কাপে চা ডালতে ডালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও, দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না চলো ঘুরে আসি বাইরে থেকে। আদনান বিরক্ত হলো, বাহিরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? গাদি মেয়ে, ওর প্ল্যান বানসাল করতে চাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হয়ে যেতে আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাহিরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্টে নাও, মুভি এনজয় করো, তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথেই ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালকের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে, অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করি না। আশা আগ্রহী হয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট ছিলে। আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলেও আদনান যেতে পারল না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পিছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুব চলাফেরা, কথাবার্তা সব কিছুতে কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার নেকা মনে হয়। পুরুষ মানুষ হিসেবে সিংহের ন্যায় সারাক্ষণ যেন সে বিড়ালের মতোই চলবে। আদনানকে ব্যাপারটা বলেও আশা বোঝাতে পারেনি। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকেই আশা দেখেছে। আশা তো এরকম কতগুলো ফ্রেন্ড আছে আমেরিকায়, কই তাদের প্রতি তো আশা কখনো এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা কেন ভাবছে? ধ্রুবর সব কিছু আশার এত কেন ভালো লাগছে? শেষ ক্লাসের স্যার এসে শালককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে, ছেলেটা ভীষণ ট্যালেন্ট। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবী শালক, তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাসে নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। শালক দাঁত কিরমির করে মনে মনে বলল, তোর মাথায় 100টা কাক হাগুমুতু করুক তাসিরা ধ্রুব, আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিয়েছি তবে দেখিস। বিকেলে শালকের টিচার এলো শালককে পড়াতে। শালকের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা করে দিচ্ছে। শালকের রুমে গিয়ে ধ্রুব পলককে বসতে বলল। তারপর শালক বোধা মুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসে। পলক কুশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে, সিলেবাসের কতটুকু শেষ করেছো তুমি, আগে সেটা দেখাও। শালক সিলেবাস বের করে দিল। জকজকে তকতকে সিলেবাস দেখে পলক শালকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শালক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালক নেই বুঝলেন স্যার, সিলেবাস ধরে কি করব আমি আজীবন এদিকে সেদিকে তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি, এসব মেহনত করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। পলক হতভম্ব হলো শালকের এমন জবাব শুনে। শালক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার, যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা সে 1 ঘন্টা আপনি এসে আপনার মতো করে সময় কাটাবেন, ফোন টিপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শোনেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি, আপনারও শান্তি আমারও শান্তি, কেউ জানবেও না কিছু, আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে না, সেও জানে এটা। মতির মা আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হওয়ার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ কি দিবে? বলেন রাজি কিনা? পলক ঘামতে শুরু করলো শালকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কিনা পলকের জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরনীর বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবেই পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো। তারপর শালককে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? ডিল করা শিখেছিস? সাহস কত তোর, টিচারের সাথে ডিল করিস পড়ার ব্যাপারে? শালক বিরস মুখে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সব কিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালকের দিকে।
শালকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলল, ঠিকই বলেছিস, তোর পড়ালেখার পিছনে অযথা এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। শুন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফের বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসা আছে, বেশ ভালোই অবস্থা সম্পন্ন ওরা। শালক নাকুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ওয়াক! ধ্রুব সরল মুখে বলে মুখ করে বলল, ওয়াক করছিস কেন তুই? তুই জানিস কক্সবাজার ওনার দুটো শুটকির আড়ত আছে। কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবে দেখেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো, হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এ ব্যাপারে। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবাগোবা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবো বলে মনে হয় না। শালকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালকের দুই চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালক সেদিন নিচতলায় খেতেও যায় না গন্ধের ভয়ে, অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সবসময় শুটকির গন্ধ বের হবে, পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে। ভবিষ্যতে শালকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনা এটুকু দেখে শালকের জ্ঞান হারাবার জোগাড় হয়ে গেছে। শালকের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো শিবুকে হাত রেখে একবার বলতে, আমি আসি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না, আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলে সব কিছু ধরা করা যায় না। ধ্রুবও করতে পারল না, বরং হেড়ে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালক তড়িগড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরে বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এ কাজ করো না, আমি ঠিকঠাক পড়বো। কিসের বিয়ে, কিসের সংসার? অনলি লেখাপড়া করবে শালক। শালকের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গ্রিনিস বুকে নাম লেখানোর জন্যই শালকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালকের কথা শুনে। এই যে শালক তার মুখে হাত চেপে ধরে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে। তবু ধ্রুব শালকের হাত সরিয়ে দিল, তারপর বলল, আর কোনোদিন যেন এসব কথা না শুনি আমি পলকের কাছ থেকে। ধ্রুব চলে যেতেই শালক মাথায় হিজাব খুলে ফেলল। উপরের পাটি দাঁত দিয়ে নিচের নখ কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্ট বুদ্ধি। সন্ধেবেলায় চা খাওয়ার সময় শালক কিচেন থেকে এক পিরিচ করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানা চাদরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালক নিজের ঘরে গিয়ে ফিন্যান্স বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যর অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণে সেই চিন্তা বাতিল করে দিল। যে মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক না কেন শালকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই হতে পারে না। তার সাথে কিসের লেনা দেনা? হ্যাঁ, সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসেছে আফিফের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফের রুমে শাপলা, শালক, আশা তিনজনই বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন। পাশে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে, এই ভয়ে। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার, অর্থাৎ আর 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেই দিনে তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিত হতে পারবে আফিফের বিয়ের পর। খালা খালুর সাথে কথা বলে 3-4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুববাবু কি বাড়িতে আছেন? একবার ডেকে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পিছন পিছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখে ধ্রুব চমকে উঠল, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে চাচ্ছেন। ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, দীপালিকে? আমি এ নামের কাউকে চিনি না। হাসনা বেগম পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যতই হোক জন্মদাত্রী মা তোর। ধ্রুব রাগ হলো ভীষণ,
চিৎকার করে বলল, নেই নেই, কেউ আমার নেই, আমার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ওষুধ না যা আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুব চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়। ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যে কয়টা দিন আসে যাতে তিনি নিজের মতো করে থাকতে পারে, সেজন্যই নিজে সরে সরে থাকেন। ধ্রুব চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধ্রুব এরকম চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতে সেলিম সাহেবের মুখ শুকিয়ে যায়। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি চলচল করছে অশ্রুতে? কে জানি, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজা খুলল কিছু সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করে শাসিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুতই নিজেকে সামলে নিল। বেজার স্বরটাকে লুকাতে পারল না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করলো, কিছু বলবে শাসি? আর যাই বলো, আমাকে একটা এই অনুরোধটা করো না, ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলের একজন। আমার কোনো পিছুটার নেই শাসি। হাসনা বেগম কোমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুব রাগ হলো ভীষণ, চিৎকার করেই বলল, কেন জন্ম দিল শাসি? আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ায় আনলো, আলো দেখালো? আর তারপর যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউই ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের? দীপালি বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে শাসিকে বলল, আমি শুয়ে পড়ি শাসি, তুমি যাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি শাসি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম। সেলিম সাহেব সোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সে সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজভাই? আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে, সবাই কত নিষেধ করলো তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো বহতা নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল যে সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি? দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হিসেল ঠেলতে আসেনি। সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামনে রাখতে পারলেন না। চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণই ভেবেছে। বাবা তার হাতের পানি খাবেন না, খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যত বাবা বাবা বলে আপন হতে চাইতো, বাবা তাকে ততই ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতেও গিয়ে দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝতে পারবে না। এসব নিয়ে তিনি ভাবছেন না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুব যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিষে ভুলে যায়। ধ্রুবর মন খারাপ দেখলে শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করে শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে, শালুকের ভীষণ কান্না পেল। কেন তখন এই কাজটা করতে যে গেল? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবকে নিজের রুমের দরজা নক করলো। ধ্রুব ভিতর থেকে জিজ্ঞেস করলো, কি চাই? শালুক ভীত সন্তুষ্ট হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলে বলল, লাগবে না,
ভাগ এখান থেকে, আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্নায় এসে যায়, চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভিতরে ধ্রুব ভেঙে চড়ে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দিবে এই জবাব? সারা রাত ধরে শালুক চটপট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে। ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে। আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজে উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুব দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তো ধ্রুব, এসব কি? ধ্রুব গাঢ় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতে পারছি না। সারা রাত এত পিঁপড়া কামড়িয়েছে কেন কি জানি। শালুক দেখলো ধ্রুব সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দুচোখ দিয়ে আপনিতেই জল চলে আসে। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কি রে পেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মনমরা লাগছে আজকে? শালুক কোনো জবাব দিল না। তার আগে আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে, ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাদাকে দিয়ে তো আর হালচাষ হয় না, ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুমি আমাদের আফিফাকে আসার পর থেকে দেখেছ শালুকের মতো করতে? দুজনে সেম ক্লাসেই তো পড়ে। আকিবকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির নিজেরই বোসা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরেই খুশি হলো। শালুকের এসব কিছুই যেন কানে গেল না। সে ভাবছ ধ্রুবর কথা। ধ্রুব তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তাই দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবেই ফেলো না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আসিস যে, স্কুল যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাদা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখো, দরকার পড়লে মাথায় কি আছে দেখা যাবে। ও কি ও পরে আর কি হবে? পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচণ্ড রাগ হলো এগুলো শুনে। তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পায়। এই লোকটা যখন তখনই শালুককে ক্রিটিসাইজ করেই কথা বলে। সব সময় সব দুষ্টুমি মস্কারা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও ভীষণ লাগলো। আদনানের জন্য যে অনুভূতি আগে হতো তার সিটি ফোটাও এখন আর তার মনে নেই। বরং আদনানকে শালুনির ভীষণ স্বার্থপর বলে মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে। তার তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। শালুক উঠে দাঁড়িয়ে আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সে আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সবসময় শালুককে হাট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন। ইভেন যেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে আদনানের তা সহ্য হলো না। শালুক জ্বরের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকারই নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উঠে উপরে চলে যায়। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতে আশা পথ আটকে দাঁড়ালো ধ্রুবর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে যায়। আদনান বসে বসে আশা ছুটে যাওয়া দেখল। আকাশ আরও অন্ধকার হয়ে আসছে। কেমন গুড়গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে পেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাকে শালুক প্রচণ্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকেই।
একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাসছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটেফোঁটাও না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ধ্রুব ভিজবে, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলো এইটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা বলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজ থেকে শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুহাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকমটা করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলো। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশানা উড়াবো। যদি রাত হয় লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে? কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছু নেই। মানুষকে এজন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয়। শালুক, শালুক সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য নয়, সব কিছু সবাইকে দেওয়া যায়। মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটবেলায় আমার হাত ধরেই তোর লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক, টিচার হবি? সে স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞেস কর, কেন এমন করছিস? এখনও সময় আছে শালুক, বাকি জীবন তো পড়েই আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে শালুকও জানে না ঠিক কিভাবে যেন তার লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে। কেন এত অবহেলা লেখাপড়ার ব্যাপারে তার। হুট করে শালুক সিদ্ধান্ত নিলেও তাকে পড়তে হবে। বেশ ভালো করেই পড়তে হবে, যাতে করে কেউ তাকে আর লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তে শালুকের মন ভালো হয়ে যায়। সব কিছু ভালো লাগতে শুরু করে। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুবভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতে শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনে কোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউই জানে না, কেউ বুঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসল। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে আমি পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল। তুমি অস্বীকার করতে চাইলে করতেই পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো। যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব। তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসল। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবে ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের মধ্যে বুকতোকে লুকিয়ে রাখে বুকের, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবাসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন ভালো মানুষ পেয়েছ। আদনান ভাইও তো তোমাকে অনেক বেশি ভালোবাসে।
আশা সেটা শুনে হাসল ভীষণ। তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনও সেটা দেখিনি। যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা ধ্রুব কখন ফিরে আসবে। দুজন ভিজে ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পর। আদনান দরজায় দাঁড়িয়ে দেখল দুজনে হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপ্টে আছে। আশাকে ভীষণ কামুনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করে হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা করে একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো, এরকম বৃষ্টি তো আমি আগে দেখিনি, ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু আর বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন কুডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া খুব হাসি মুখে সহ্য করেছে। খুব একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সেই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসাবে মানায় না। অপশন হাতে রেখে আদনান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ের কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ের মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব আদনান স্টোরি বলতে পারে না, ও সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সব সময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথাই বাড়ালো না ধ্রুব। সব বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরও অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশা দোষ দেয় না ধ্রুব, তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহারে। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনের পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এই মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাওয়ার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জামস আছে, মাই গড। ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগলেও কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ওর ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হয়ে যায়। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শুন, আমি গল্প বলি, আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোমাঞ্চে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হয়ে যায়। এ মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশা রুমে এনে আদনানকে বলল, পাগল হয়েছে তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না তুমি। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তো তাই বলেছি আদনান, বাড়তি কিছু তো বলিনি। আদনান দাঁত কিড়মিড়িয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু একটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো করেই জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি কি তা করেছ? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ করে নিয়ে আসতে চাইছ। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স?
আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছে বাড়ি পর্যন্ত। ধ্রুব একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতে তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার জন্য। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও আমার দিকে তাকায়নি। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকে আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লেগেছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যে চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেসড করে তোলে। আদনান কি বলবে কিছু খুঁজে পেল না। আশার কাছ থেকে আদনান এসব অ্যাকসেপ্ট করেনি। আশা কি তবে ধ্রুবকে একেবারে মজে গিয়েছে? আদনান হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র ভাতের লোকমা মুখে তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারণ হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আসে গত রাত থেকে, দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। তুমি আমার ছেলে। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে। তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা। আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে। ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিনও তো আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবশ ছিলাম না আমি। সবই মনে আছে আমার। আরও শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে। তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তে যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগে ধ্রুব বলল, তোমার পায়ে পড়ে চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি। তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে ছোট করো না। এ কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদায় হয়েছে, আবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাসে 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজেই চালায়। অনার্সে তো উঠে ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করিও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেকে এভাবে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাওয়ার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি করে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসেমশাই ঘাট ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আমি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন আপনি। কেন গেল সেই বাড়িতে? তার জন্য। তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেননি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন আপনারা? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এ কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বোঝাবেন তিনি এই কথা? কারোর আর খাওয়া হলো না, আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুব চলে যাওয়ায়। শালক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। শাপলাও কলেজে চলে গেছে। কাকে জিজ্ঞেস করবে শালক? মায়ের কাছে গেল একবার। গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতার সংকেত। মায়ের বুক ভার দেখলে কেউই আর মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালক জিজ্ঞেস করলো, দাদিকে সবাই এমন চুপ হয়ে আছে কেন? সীতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালক শিওর। হল বন্ধ গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল সে? চিন্তায় উৎকণ্ঠা শালকও খেল না। বাকিটা সবাই শালক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার জন্য।
দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। জাগ বেঁধে পাখিরা নেড়ে ফিরতে লাগলো, চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায় গেল? ভালো আছে তো সে? এত কষ্ট তাকে কেন দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আর একটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের ছিনছিনে ব্যথা, উৎকণ্ঠা। তবু ধ্রুব ফিরে এলো না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শালুক ফুলের লাজ নাই, লিখেছেন রাজিয়া রহমান। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।